ডক্টর ইউনূস এক কথার মানুষ, এত দ্রুত সিদ্ধান্ত আসছে ডক্টর ইউনূস ঝুঁকবেন না। আমি মনে করি এটা কাজে দিবে। 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী ইসলামী সরকার, বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সংবিধান, তৈরি হবে নতুন বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা। আর ওই বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বন্ধ হয়ে যাবে চুপুর দরজা। দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে, সেরকম প্রস্তুতি যমুনাতে চলছে এবং নতুন করে দাবার চাল দিয়ে কিভাবে কোন কোন কৌশল অবলম্বন করা যায় সেরকম প্রস্তুতি, সেরকম কর্মযজ্ঞ যমুনাতে চলছে। নিন এবার সরাসরি মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হয়ে গেল। রাজনৈতিক দল বাংলাদেশের স্টেক হোল্ডার নয়, এরা দুর্বৃত্ত, এরা করাপ্টেড, এরা অযোগ্য, এরা বাংলাদেশ বিরোধী, এরা সন্ত্রাসী, এরা খুনকারী, গুমকারী, গণতন্ত্র হত্যাকারী, মানবতা বিরোধী, এরা সব ধরনের যত অপরাধ আছে সব অপরাধে অভিযুক্ত এরা। সেনাপ্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না, তিনি আসলে ভয় আছেন, তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এই যে একটা অস্থিতিশীলতা সেনাপ্রধান সৃষ্টি করলেন। ওয়াকার কিন্তু ধরা এমন ধরা খাইছে, সারা দুনিয়া জোড়া ধরা খাইছে। কিভাবে ধরা খাইছে একদম আপনাদেরকে পরিষ্কার ভাবে বলবো। এই মাটির পোলা, এই বিশ্বাস পোলা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে। তোর সামনে কেমনে হয়েছে? তুই ভারতের এই রাস্তা উন্নয়ন সংস্থা, এদের সাথে তুই কথা বলিস কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আপনারা দেখেছেন এই করিডোর, ভারতকে যখন রেল ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, রোড ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, স্থলপথ দিয়েছে, বন্দর দিয়েছে, সবকিছু দিয়েছে। বাংলাদেশের কতজন সালাউদ্দিন এটা নিয়ে কথা বলেছে, বাংলাদেশের কতজন সাংবাদিক আজিজ এটা নিয়ে কথা বলেছে, বাংলাদেশের সেনাপ্রধান মির্জাফর, ওয়াকারুজ্জামান, আজিজ, শফি, মোস্তাফিজ কতজন এটা নিয়ে কথা বলেছে? অথবা আপনারা কারা এটা নিয়ে কথা বলছেন, যারা আজকে করিডোর নিয়ে এত মাথা ব্যথা দেখাচ্ছেন? করিডোর দিলে বাংলাদেশের সংবিধান চলে যাবে, সার্বভৌমত্ব চলে যাবে, যারা আপনারা একের পর এক আপনাদের জীবন বেরিয়ে যাচ্ছে। আসলে আপনারা কারা? আপনারা কি সবাই গুলিস্তানের মোদির পয়দা, গুজরাটের মোদির পয়দা, নাকি মোদির 14 গোষ্ঠী প্রভুপাদা আপনাদেরকে বাংলাদেশে জন্ম দিয়ে গিয়েছে আপনার বাবার অনুপস্থিতিতে? দর্শকবৃন্দ, আমার সিম্পল একটা কথা, বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, ভারত কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে করিডোর নিয়েছে। তাইলে মাদারফাকার ওয়াকারুজ্জামান কেমনে বলে নো করিডোর? এই শুয়ারের বাচ্চা, তুই তোর চোখের সামনে রেল করিডোর কেমনে হয়? শুয়ারের বাচ্চা, কেমনে হয়েছে রেল করিডোর? ওয়াকা, তোর সামনে কেমনে হয়েছে? এই শুয়ারের বাচ্চা, তুই ভারতের এই রাস্তা উন্নয়ন সংস্থা, এদের সাথে তুই কথা বলিস কেন? তাইলে তুই এই করিডোরের ব্যাপারে তুই ভারতকে সহায়তা করতেছিস, তুই ভারতের সাথে তলে তলে এই কাজ করতেছিস রোহিঙ্গাদের যাতে প্রত্যাবর্তন করানো না হয়। ওয়াকার, তুই বাংলাদেশের গলা কাটতেছিস, রোহিঙ্গারা যাতে আর ফেরত না যায়, ওই জায়গাটা ভারতের দরকার। আপনাদের যে করিডোর নিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্রুসিফাই করতেছে, ওয়াকার এই ওয়াকারের আত্মীয় অলরেডি এই করিডোর মিয়ানমার গভর্নমেন্টকে দিছিল, ভারতকে দিছিল, এবং তার 4 ভাগের 3 ভাগ কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তাইলে এখন কেন বাধা? এখন কেন বাধা? ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের আমাদের দেশে রাখতে চান না। দর্শকবৃন্দ, মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে আমাদের দেশে রাখতে চান না, উনি ফিরায় দিতে চান তাদের রোহিঙ্গাদের বাপদাদার সম্পত্তি রাখাই নেই। এই রোহিঙ্গাদের যদি ওইখানে দেওয়া হয়, ভারতের হাজার হাজার কোটি টাকার এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। এবং এ ব্যাপারে মায়ানমার কর্তৃপক্ষ একমত হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে তথাকথিত সেনাবাহিনীর প্রধান মির্জাফর ওয়াকারুজ্জামান এগ্রি করেছে। আপনি বুঝেছেন? তাইলে ওয়াকার যদি জয়শঙ্কর, মোদি, দ্বিবেদী এদেরকে বলে দেয় হ্যাঁ হ্যাঁ আপনারা ওই প্রজেক্টটা করতে পারেন, তাইলে আপনি দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারের মধ্যে কনফ্লিক্ট এখানে চলে আসবে না? আরো আছে,
কনফ্লিক্টটা কোনখানে? কনফ্লিক্টটা এইখানে। ভারত যে কোনো মূল্যে এই প্রজেক্টটা চায় দুইটা কারণে। ভারত বাংলাদেশের উপরে তারা ওই জলবন্দর স্থলবন্দর, কারণ তারা জানে 90% মুসলমানের এই দেশে, তারা কন্টিনিউয়াসলি এইভাবে জায়গা দখল কইরা গাড়ি বহিরা সামরিক অস্ত্র নিতে পারবে না। এই জন্য তারা অন্য রাস্তা তৈরি করছে বাংলাদেশকে বাদ দিয়া। সেভেন সিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চায়না গিয়ে সেভেন সিস্টার্স এর সাবজেক্টে কথা বলেছে, ভারত বলছে ও মাই গড, আমাদের একটা কাউন্টার প্রজেক্ট যদি আমরা না নেই, আলটিমেটলি উই আর গোইং টু লুজ সেভেন সিস্টার। তারা কি করেছে? চতুরতার সাথে এই প্রজেক্টকে এক্সিকিউট করার জন্য খুব তাড়াতাড়ি বাজেট করেছে। জেনারেল ওয়াকারকে তারা পকেটে ঢুকিয়েছে, মায়ানমারের সামরিক অথরিটিকে তারা পকেটে ঢুকিয়েছে। এখন তারা প্রজেক্টে হাত দিবে এবং বলছে রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠানো যাবে না। দর্শক বৃন্দ, আপনারা কখনো শুনেছেন আওয়ামী লীগের কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কোনো কাজ তারা হাতে নিয়েছে? নেয় না। কারণ কি জানেন? হাসিনা মাটি এবং আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা লোক জানতো রোহিঙ্গাদেরকে আর ওখানে পাঠানো যাবে না। রোহিঙ্গাদেরকে যদি ওখানে রাখাইনে ফেরত দেওয়া হয়, ভারতের এই প্রজেক্ট কাজে লাগবে না। কারণ ভারতের ওইখানে রাখাইনে একটা বিমানবন্দর, একটা সামরিক ঘাঁটি, একটা সেনানিবাস, একটা ফাইটার প্লেন ওখানে থাকা তাদের জরুরি। দেয়ারফর দে নিড এ করিডোর। আর বাংলাদেশে যদি এখন মানবিক করিডোর ওইটার সাথে করে, ভারতের এই প্রজেক্টটা মাইর যাবে। ভারতের এই প্রজেক্ট যাতে মাইর না যায় এই জন্য এখন বলছে হ্যাঁ নো করিডোর। ভারতের করিডোর দিয়ে ভারতকে লাভবান করানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে। এই আলোচনাটার এক অংশের সাথে বা আমরা যে খবরটা পাচ্ছি যে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই নামটা আসছে, আমি এটার পক্ষে শতভাগ সহমত। তবে সিস্টেম বা প্রসেসিংটা যেটা, সেখানে পরিবর্তন করতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি, আমরা বিশ্বাস করি যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে 100% বাংলাদেশে যে কোনো ব্যক্তির তুলনায় বাংলাদেশের জন্য কল্যাণ হবে। এটা আপনি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনার কাছে নেগেটিভ ফিল হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। কারণ আপনি আগামী বিশ্বে, আগামী দিনে সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য কানেক্টিভিটি, একটা ফেস ভ্যালু, এটা খুবই প্রায়োরিটি ক্রিয়েট করে। আপনারা কম বেশি সকলে বোঝেন যে একজনের একটা হ্যালো, একটা চেহারা, এরকম 2-4 লাখ টাকা ঘোষের বিপরীতে একটা চেহারা, একটা হ্যালো গেলে হয়ে যায় না? নরমালি আমরা বলি মামু খালু দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে। এর পাশাপাশি জাতীয় সরকার গঠন সহ একটা যে দাবি, আমি আজকে সকালেও নিউজটা দিয়েছিলাম সম্ভবত, যে মার্চ ফর ডক্টর ইউনূস, জাতীয় সরকার গঠন করে 5 বছর ক্ষমতায় থাকা, এবং কি সেখানে ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। তো প্রধানমন্ত্রী কে হবেন? এখানে 100% বিএনপির জনাব তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া। যেহেতু বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, সো নামটা আসবে জনাব তারেক রহমানেরই জাতীয় সরকার গঠন করলে। এটা সিস্টেম খারাপ না। তবে আমি বলছি ওই যে 5 বছর, এই 5 বছরের ইস্যুটা এখানে হচ্ছে কনফ্লিক্ট। নির্বাচন ছাড়া জাতীয় সরকার গঠন করা এই যে সিস্টেমটা হইলে ভালো, এটা কিন্তু খারাপ না। কেন খারাপ না বুঝায়? জাতীয় সরকার আসলে কিন্তু খারাপ কিছু না। যে একপক্ষীয়, একপেশীয়, আমরা বাংলাদেশে গত 53 বছর যে জিনিসগুলো দেখি, যে ধরেন এখন বিএনপি যখন টোটাল একক ক্ষমতায় থাকবে, এভরিথিং তাদের কন্ট্রোলে চলে যাবে। আওয়ামী লীগ যেমন যখন ক্ষমতায় ছিল, এভরিথিং তারা তাদের ক্ষমতা নিয়ে গেছে। পার্লামেন্টেও আপনি চাইলে আপনার দলের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো সমালোচনা করতে পারবেন না। এই যে রাজনীতির কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করে রাখছি, সেটার বিপরীতে জাতীয় সরকার গঠন হলে ক্যাওসেরও সুযোগ আছে, বাট পজিটিভলি যদি ভাইব করাইতে পারে, দেন এটা পজিটিভলি ভাইব্রেশন হইলেও হইতে পারে। তবে এখানে আরেকটা কনফ্লিক্ট আসবে যে এই সরকারটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে। এখন ধরেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সেই ক্ষেত্রে একটা কনফ্লিক্টের ইস্যু আসবে যে কে কার ক্ষমতার বেশি প্রয়োগ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতাটা এনসিপিটা উপভোগ করতে চাইবে। এখানে ওই যে ক্যাওসের জায়গাটা, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এরকম অনেক ক্যাওস আসবে যে একটা এলাকায় টেন্ডার করতে গেলে বিএনপিও টেন্ডার দিবে, এনসিপিও টেন্ডার দিবে, জামাত ইসলামও টেন্ডার দিবে, প্রত্যেকেই ক্ষমতায় আছে, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও খুব বেশি এখানে পার্থক্য নাই। তো সেইখানে এক ধরনের ক্যাওস তৈরি হবে। এখানে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, বাট আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস যেই নির্বাচন করুক, মানে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, এরকম একটা জিনিস করা যেতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক, এই দাবিটা উঠতে পারে। এটা একবারে খারাপ হবে না। আজকে আমরা বিকাল 3:30টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি জনাব ইউনূসকে করতে হবে। আর 5 বছরের জাতীয় সরকার গঠনের জন্য যে স্লোগান উঠেছে, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি নিয়ে আপনার এখানে আমরা দেখছি একটা মোটামুটি কি বলা যায়, দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে যে প্রোগ্রাম হয়েছে, মোটামুটি মানুষ হয়েছে। এরপরে বলা হয়েছে যে চুপ্পু না ইউনূস, ইউনূস ইউনূস স্লোগানও এখানে আসছে। তো এই যে এখন রাষ্ট্রপতি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা হয়, তাহলে
আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু, ওনাকে পদত্যাগ করতে হবে অথবা ওনাকে সরাই দিতে হবে। ওনাকে সরাই দিলে সংবিধান থাকবে কিনা, ডক্টর ইউনূস সহ এই টোটাল উপদেষ্টারা তাদের কিন্তু নিয়োগকর্তা হচ্ছে। উনি মুখে মুখে ছাত্রদের কথা বললেও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিছে। তো নিয়োগকর্তায় যদি না থাকে সেইটা আবার কিভাবে হবে, সংবিধান লঙ্ঘন হবে। মানে এখানে কিন্তু অনেকগুলো কনফ্লিক্টেড ইস্যু আছে। আমরা চাইতে পারি এক জিনিস, তো আইন, আদালত, সংবিধান, এই চিপার মধ্যে আবার অনেক কিছু আছে। সর্বোপরি সুন্দর সমাধান আমার যেটা মনে হয়, ডক্টর ইউনূসকে বাংলাদেশের দরকার। বন্ধ হয়ে যাবে চুপুর দরজা, বন্ধ হয়ে যাবে বাংলাদেশের আওয়ামী লীগের পেতাত তাদের বিভিন্ন জায়গায় যেই নিজেদেরকে মহড়া দিয়ে নিজেদেরকে বড় করে বর্তমান সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখতে পাচ্ছি, সবকিছু বন্ধ করে দেবে এই বিপ্লবীরা। কিন্তু এই বিপ্লবীদের পিছনের শক্তি কয়জন? এই বিপ্লবী বর্তমান সময়ে যদি আমরা নাহিদ হাসনাতের মিটিংয়ে দেখতে পাই, আমরা সেই বিপ্লবী আর দেখতে পাই না যেটা গত 6 মাস আগে দেখতে পেয়েছি। কিন্তু তাহলে করবেটা কে? করবেটাকে সেটাই আমার আলোচনার বিষয়। করবেটা হলো বাংলাদেশের যতগুলা ভারত বিরোধী রাজনৈতিক দল আছেন, যতগুলা ইসলামী মূল্যবোধের বিশ্বাসী রাজনৈতিক দল আছেন, যারা নাকি শেখ হাসিনার সময় দীর্ঘদিন যাবৎ কারাগারে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, তাদের সন্তানদের পড়ালেখা, কারো কারো সন্তানদেরকে ধরে নিয়ে পর্যন্ত নির্যাতন করা হয়েছিল। সেই সমস্ত নির্যাতিত পরিবারগুলা একত্রিত হয়ে আর জুলাই শহীদদের 1500 শহীদের 3000 মানে 3000 পিতামাতা আছে, 1500 শহীদের পরিবারে 5 জন করে ধরলে কয়েক হাজার মানুষ আছে 1500 শহীদের, আর 30,000 আহতের পরিবারে 5 জন করে ধরলে কত লক্ষ মানুষ আছে। এই সকল মানুষকে আপনারা দেখতে পাবেন আগামী 48 থেকে 48 ঘন্টার ভিতরে যদি বাংলাদেশের কোনো নতুন সূর্য উদয় না করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তখন বিপ্লবীরাই ইউনূস স্যারকে পদত্যাগ করতে বলবেন এবং পদত্যাগের পরে আবার নতুন বিপ্লবী সরকারের নতুন শপথে অংশগ্রহণ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনও হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি শপথ দিবেন এবং রাষ্ট্রপতি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিপ্লবীদেরকে শপথ দিবেন। এই পরিকল্পনায় এখন এগিয়ে যাচ্ছে দেশ। যারা পিছিয়ে আছেন, ঘুমিয়ে থাকেন নাকে সরিষার তেল দিয়ে, 48 ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখতে পাবেন নতুন সূর্যটা কিভাবে উঠেছে বাংলাদেশে। কারণ ঘুমন্তদেরকে জাগানো বড় কঠিন। আজকেও আবার বিএনপি একই কথা বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ইউনূস স্যারকে বাংলাদেশের এই বিপ্লবী সরকার গঠনের জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা ভারতের লেসপেন্সার আছে, ভারতের টুকাই আছে, ওই টুকাইদেরকে বদল করে নতুন উদ্যমে কাজ করার জন্য উনাকে কিছু নতুন সাহসী মানুষকে পাশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। নাহিদ ইসলামের বক্তব্য শুনেছি, সে তরুণ হিসাবে সে যতটুকু বলেছে তার জন্য তার প্রতি ভালোবাসা এবং আমার দরদ, আমার আন্তরিকতা অবশ্যই নাহিদের প্রতি আছে। আজকে আমি প্রথম দেখলাম হাসনাত আব্দুল্লাহকে নাহিদের পাশে দাঁড়াতে। আমি জানি এই সূর্য সন্তানটা নাহিদের একজন বড় কমান্ডার হিসাবে, বাংলাদেশের 18 কোটি মানুষের একজন কমান্ডার হিসাবে কমান্ড করবে আগামী দিনগুলোতে বাংলাদেশের। কারণ তারকিবিন এরদোয়ানের পরিকল্পনা কিন্তু ব্যস্তে যাবে না। এরদোয়ান কি বলেছেন আর কি করবেন গত 2-3 দিন যাবৎ আমি কিছুটা আপনাদেরকে বলে আসছি। সেই সালতানাতে বাংলা তৈরির মাধ্যমে এই বাংলাকে যে নিরাপদ বাংলা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী একটি মুসলিম বাংলাদেশ হবে, সেই বাংলা তৈরির জন্য ডক্টর ইউনূস স্যারকে সামনে রেখে এই বিপ্লবীরা কাজ করবে। ডক্টর ইউনূস স্যার বাংলাদেশে আসার আগে ফ্রান্স থেকেই বলেছিলেন, তোমাদের 7 সিস্টার ঠিক থাকবে না যদি না আমার বাংলাদেশের কিছু হয়। ডক্টর খলিলুর রহমানের কেন অপসারণ চাচ্ছে বিএনপি, এই গোপন কথাটির উত্তরটা না দিলেই না হয়। এই ডক্টর খলিলুর রহমান হলেন আমেরিকার ব্রেনে ব্লিয়ান একজন মানে একটা ব্রেনি মানুষ। সেই ব্রেনি মানুষটাই তৈরি করছেন 7 সিস্টারটা ভারত থেকে কিভাবে আলাদা করা যায়। সেখানে আমেরিকার পরামর্শ, যুক্তি, বুদ্ধি অবশ্যই আছে, কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে তার কি পাকিস্তান, চায়নার পরামর্শ, এর সাথে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পরামর্শ। তাই সেই ডক্টর খলিলুর রহমানকে আজকে ভারত যখন সহ্য করতে পারছেন না, তখন বিএনপিও সহ্য করতে পারছেন না। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।